পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় তোমাদের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। সত্যি বলতে কি, আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি, আর আজকেই আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সবচেয়ে কাছ থেকে দেখছি। আজ আমি তোমাদের আমার জীবনে 3টি গল্প শোনাতে চাই। আহামরি কিছু না, শুধু 3টি গল্প। প্রথম গল্পটি হলো জীবনটাকে এক সুতোয় বাঁধা নিয়ে। রিড বিশ্ববিদ্যালয়ের ভর্তি 6 মাসের মাথায় আমি পড়ালেখা ছেড়ে দিই। অবশ্য বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছেড়ে যাওয়ার আগে প্রায় বছর দেড়েক আমি সেখানে ছিলাম। আমি কেন পড়ালেখা ছেড়েছিলাম জানো? ঘটনাটা শুরু আমার জন্মের আগে থেকে। আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিতা শিক্ষার্থী। তিনি আমাকে দত্তক দিতে চাইলেন। মা আমাকে এমন পরিবারের দত্তক দিতে চাইলেন যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলেন। কিন্তু আমার জন্মের পর আমার মা বাবার মনে হলো তারা আসলে একটি মেয়ে সন্তানের আশা করেছিল। গভীর রাতে তারা সেই আইনজীবীর পরিবারকে ফোন দিয়ে বললেন, অপ্রত্যাশিতভাবে আমাদের একটি ছেলে সন্তান হয়েছে, আপনারা কি তাকে দত্তক নিতে চান? তারা বললেন অবশ্যই। আমার মা পরে জানতে পারলেন আইনজীবীর পরিবারে কেউই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেনি। আমার দত্তক বাবা এমনকি হাই স্কুলেও পাশ করেনি। এসব জেনে আমার মা দত্তক চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হয়নি। কয়েক মাস পর আমার দত্তক বাবা মা কথা দিলেন তারা অবশ্যই আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, এবং সেই কথা শুনি আমার মা আমাকে দত্তক দিতে রাজি হলেন। এইভাবেই আমার জীবনের শুরু হলো। 17 বছর পর আমি সত্যিই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি বোকার মতো স্ট্যানফোর্ডের মতো ব্যয়বহুল একটি বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম। আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের সব জমানো টাকা আমার পড়ালেখার পিছনে খরচ হয়ে যাচ্ছিল। 6 মাস এইভাবে যাওয়ার পর আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। আমার ভবিষ্যৎ জীবন তৈরিতে সেই বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখবে সেটা আমি বুঝতে পারছিলাম না। অথচ আমি আমার বাবা মায়ের সারা জীবনের জমানো সব টাকা লেখাপড়ার পিছনে ঢেলে দিচ্ছিলাম। তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বিশ্বাস রেখেছিলাম যেন এরপর সবকিছু ঠিকঠাক চলে। সেই সময়ের প্রেক্ষিতে সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলেও এখন বুঝতে পারি সেটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। পড়ালেখা বন্ধ করে দেওয়ার পর আমি সহজেই বিরক্তিকর সব ক্লাস থেকে মুক্তি পেলাম এবং তারপর আমার পছন্দের ক্লাসগুলিতে ভর্তি হতে শুরু করলাম। তখনকার সব ঘটনায় খুব একটা রোমান্টিক ছিল না। আমার নিজের কোনো থাকার জায়গা ছিল না। আমি আমার বন্ধুদের রুমের মেঝোতে ঘুমাতাম। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি 5 সেন্ট করে পেতাম এবং তা দিয়ে খাবার কিনে খেতাম। সপ্তাহে অন্তত একবার ভালো খেতে প্রতি রবিবার রাতে 7 মাইল পথ হেঁটে শহরের অপর প্রান্তে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম। আমার ভীষণ ভালো লাগতো। আমার কৌতূহল আর অন্তর্দৃষ্টির কারণে আমি বেপরোয়া যা কিছুই করছি পরবর্তীতে তা বেশিরভাগই আমার কাছে মূল্যবান হিসেবে প্রতীয়মান হয়েছে। তোমাদের একটা উদাহরণ দেই। রিড কলেজে সেই সময় সম্ভবত দেশের সেরা ক্যালোগ্রাফি কোর্স হতো। ক্যাম্পাসে সব পোস্টার আর লেভেলে আঁকা হতো হাতে করা ক্যালোগ্রাফি দিয়ে। যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, তাই সহজেই ওই ক্যালোগ্রাফি শেখার নতুন একটি কোর্সে ভর্তি হয়ে গেলাম। বিভিন্ন ফন্ট এর স্পেস কমানো বাড়ানো সহ চমৎকার টাইপোগ্রাফি তৈরি করার কৌশল শিখলাম। ব্যাপারটা ছিল দারুণ ঐতিহাসিক, বিজ্ঞানের বাইরে একটি আর্ট যা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। এই ক্যালোগ্রাফি জিনিসটা যে আমার জীবনে কাজে আসবে সেটা আমি কখনো ভাবিনি। কিন্তু 10 বছর পর আমরা যখন প্রথম ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করি তখন সেই জ্ঞানের পুরোটাই আমার কাজে লেগেছিল। ম্যাক কম্পিউটার আমরা সেই ডিজাইনটাই ব্যবহার করি। এটি ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার। আমি যদি সেই ক্যালোগ্রাফি কোর্সে ভর্তি না হতাম তবে ম্যাক কম্পিউটারের নানান টাইপফেস আর আনুপাতিক দূরত্বের ফন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজেই নকল করেছে, তাই বলা যায় কোনো পার্সোনাল কম্পিউটারেই এই ধরনের ফন্ট থাকতো না। বিশ্ববিদ্যালয়ে না ছাড়লে আমি কখনোই ক্যালোগ্রাফি কোর্সে ভর্তি হতাম না। ফলে পার্সোনাল কোনো কম্পিউটারই হয়তো এত সুন্দর ফন্ট থাকতো না। অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে সেসব বিচ্ছিন্ন ঘটনাগুলি এমন যোগসূত্র তৈরি করা সম্ভব ছিল না।
কিন্তু 10 বছর পর পিছনে ফিরে তাকালে আর সবকিছুই পরিষ্কার বুঝতে পারি তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলিকে 100 বাঁধতে পারবে না। এটা শুধুমাত্র পিছিয়ে তাকিয়েই সম্ভব। তাই তোমাকে বিশ্বাস করতেই হবে যে বিচ্ছিন্ন সব ঘটনা একটি ভালো ফল তৈরি করবে। তোমাকে একটি কিছুর উপর বিশ্বাস রাখতেই হবে, তোমার নিজস্ব ধারণা, ভাগ্য, জীবন, কর্ম। কিছু একটা যদি তুমি বিশ্বাস করো যে জীবনের বিচ্ছিন্ন সব ঘটনাই একদিন ভালো ফল বয়ে আনবে, তবেই তুমি মনের কথা মতো চলতে পারবে, আর এভাবেই তুমি সফল হতে পারবে। আমার দ্বিতীয় গল্পটি হলো ভালোবাসা আর হারানোর গল্প। আমি ভাগ্যবান ছিলাম। জীবনে প্রথম দিকেই আমি আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়েছিলাম। 20 বছর বয়সে আমি আর ওজ মিলে আমাদের পারিবারিক গ্যারেজ অ্যাপেল কোম্পানি শুরু করেছিলাম। আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। 10 বছরের মাথায় গ্যারেজে দুজনেই কোম্পানি থেকে অ্যাপেলে 4000 কর্মী $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। আমার বয়স যখন 30, তার কিছুদিন আগেই আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিনটশ বাজারে ছাড়ি, আর ঠিক তখনই আমার চাকরিটা চলে যায়। কিভাবে একজন তার নিজের হাতে গড়া কোম্পানি থেকে চাকরি হারাতে পারে? অ্যাপেল যখন বেড়ে উঠেছে তখন আমরা বেশ মেধাবী একজনকে নিয়োগ দিয়েছিলাম। ভেবেছিলাম সে আমাদের সাথে ভালোভাবে কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাবে। প্রথম বছর সবকিছু ভালোভাবেই গেল, কিন্তু ধীরে ধীরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সাথে আমার চিন্তা ভাবনার অমিল দেখা দিতে লাগলো। আমাদের প্রতিষ্ঠান পরিচালনা বিভাগও তার পক্ষ নিল। অতএব 30 বছর বয়সেই আমি আমার কোম্পানি থেকে আউট হয়ে গেলাম। বেশ প্রকাশ্যই আউট হয়ে গেলাম। আমার তারুণের সব স্বপ্ন এক নিমেষেই হাতছাড়া হয়ে গেল। আমি একদম ভেঙে পড়লাম। পরের কয়েক মাস বুঝতে পারছিলাম না আমি কি করব। আমার মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়েছি। আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি তা পালন করতে পারিনি। আমি ডেভিড পার্কার্ড এবং বব নায়ানের সাথে দেখা করি, আন্তরিকভাবে ক্ষমা চাইলাম। আমার ব্যর্থতার গল্প চারদিকে ছড়িয়ে পড়ল। আমি ভ্যালি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবলাম, কিন্তু ধীরে ধীরে আমি একটি বিষয় অনুভব করতে লাগলাম। সবকিছুর পরেও আমি আমার আগের সব কাজ ভালোবাসতাম। অ্যাপেলের ঘটনাগুলি সেই সত্যকে এতটুকু বদলাতে পারেনি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু তারপরেও কাজের প্রতি আমার ভালোবাসা কমেনি। তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। তখন বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু পরে আবিষ্কার করলাম অ্যাপেল থেকে চাকরিচ্যুত হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। সফল হওয়ার সব ভার থেকে মুক্ত হয়ে আমি আবার নতুনভাবে শুরু করলাম নিশ্চয়তাবিহীন নতুন জীবন। এর ফলে আমি আমার জীবনের অন্যতম সৃজনশীল সময়ের যাত্রা করার সুযোগ পেলাম। পরবর্তী 5 বছর আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করি, পিক্সার নামে আরেকটি কোম্পানি শুরু করি এবং প্রেমে পড়ি অসাধারণ এক মেয়ের, যে পরে আমাকে বিয়ে করেছে। পিক্সার থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি শুরু করি। পিক্সার বর্তমানে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এরপর ঘটে কিছু চমকপ্রদ ঘটনা। অ্যাপেল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপেলে ফিরে আসি। নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করি সেটা এখন অ্যাপেলের ব্যবসার সাফল্যের একদম কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে লরেন আর আমি মিলে গড়ে তুলি একটি সুখী পরিবার। আমি নিশ্চিত ছিলাম এগুলির কিছুই আমার জীবনে ঘটতো না যদি আমাকে অ্যাপেল থেকে বের করে না দেওয়া হতো। এটা ছিল আমার জন্য খুব তেতো স্বাদের একটি ঔষধ, কিন্তু আমার মনে হয় রোগীর সেটার দরকারও ছিল। কখনো কখনো জীবন ইট দিয়ে তোমার মাথায় আঘাত করবে, তখন বিশ্বাস হারিও না। আমি নিশ্চিত আমি সামনে এগিয়ে যেতে পেরেছি, কারণ আমি যা করেছি ভালোবেসে করেছি। তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজে পেতে হবে, ঠিক যেমন তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াও। তোমার কাজ নিয়ে তুমি তখনই খুশি হবে যখন তুমি তোমার পছন্দের কাজ করবে। তোমার জীবনের বড় একটি অংশ জুড়ে থাকবে তোমার কাজ। তুমি তখনই তোমার পছন্দের কাজ করতে পারবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে। যদি এখনো তোমার ভালোবাসার কাজ খুঁজে না পেয়ে থাকো তাহলে খুঁজতে থাকো, থেমে যেও না। ভালোবাসার কাজটি খুঁজে পেলে তোমার মন তোমাকে
ঠিকই জানিয়ে দেবে। এটা যে কোনো সম্পর্কের মতোই, যত সময় যাবে ভালোবাসার কাজটি তোমার ততই ভালো লাগবে। অতএব ভালোবাসার কাজটি খুঁজতে থাকো, থেমে যেও না। আমার শেষের গল্পটি মৃত্যু নিয়ে। আমার 17 বছর বয়সে আমি একটা লেখা পড়েছিলাম, তুমি যদি প্রতিটা দিন এই ভেবে শুরু করো যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন নিশ্চিতভাবেই তোমার সেই ভাবনা সত্য হবে। সেই কথাটা আমার মনে গভীর প্রভাব ফেলেছিল। সেই দিন থেকে গত 33 বছর আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি তাই করতাম যা আমি আজ করতে যাচ্ছি? পরপর কিছুদিন যদি সেই প্রশ্নের উত্তর না হতো, তবে আমি বুঝেছিলাম আমার পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। আমি শীঘ্রই মরে যাব। এই ভাবনাটি জীবনে আমাকে বড় বড় সব সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছিল। কারণ সবকিছু, সকল আশা, প্রত্যাশা, গর্ব, ব্যর্থতার ভয় বা লজ্জা সবকিছুই মৃত্যুর মুখে স্নান হয়ে যায়। টিকে থাকে শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলি। আমি জানি কোনো কিছু হারানোর ভয় মন থেকে দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা মনে করা যে তুমি একদিন মরে যাবে। তুমি আসলে সবকিছু হারিয়েই বসে আছো, তাই তোমার মন যা চায় তা না করার কোনো কারণেই থাকতে পারে না। প্রায় বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ে। একদিন সকালে 7:30টায় আমার একটি স্ক্যান হয়, তাতে স্পষ্টভাবে আমার অগ্নাশয়ে একটি টিউমার দেখা দেয়। আমি তখন জানতাম না অগ্নাশয় আসলে জিনিসটা কি। ডাক্তাররা আমাকে বলে দিলেন যে এটা এমন একটা ক্যান্সার যার কোনো চিকিৎসা নেই এবং আমি আর বড় জোর 3 থেকে 6 মাস বাঁচব। তারা আমাকে ঘরে ফিরে গিয়ে সবকিছু গুছিয়ে ফেলতে বলেন। সোজা কথায় ডাক্তাররা আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন। এর মানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী 10 বছরে যা যা বলবে বলে ঠিক করেছো তা আগামী কয়েক মাসের মধ্যেই বলে ফেলতে হবে। এর মানে হচ্ছে সবকিছু গুছিয়ে রাখো যাতে তোমার পরিবারের জন্য ব্যাপারটা যত সম্ভব কম বেদনাদায়ক হয়। এর মানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া। সেদিন সারাটা দিন আমার ডায়াগনোসিস হলো। সন্ধ্যায় আমার একটি বায়োপসি হলো। তারা আমার গলার ভিতর দিয়ে একটি অ্যাডোস্কোপ নামিয়ে দিল। সেটা আমার পেটের ভিতর দিয়ে অ্যাডেস্টাইনের ভিতর দিয়ে গিয়ে অগ্নাশয়ে সুই ঢুকিয়ে সেই টিউমার থেকে কিছুটা কোষ নিয়ে এলো। আমি অজ্ঞান হয়েছিলাম, তাই আমি কিছুটা দেখিনি, কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল ডাক্তাররা অ্যাডোস্কোপ থেকে পাওয়া কোষগুলি মাইক্রোস্কোপে পরীক্ষা করার পর কান্না শুরু করেছিল, কারণ যে ধরনের অগ্নাশয় টিউমার হয়েছিল সেটা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব। এরপর আমার সার্জারি হলো এবং এখন আমি ভালো আছি। এটাই আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া। আমি আশা করি আরো কয়েক দশকের জন্য আমাকে যেন মৃত্যুর কাছাকাছি আর যেতে না হয়। মৃত্যু আগে আমার কাছে শুধু ভাবনার পর্যায়ে ছিল, কিন্তু ভয়াবহ সেই অভিজ্ঞতার পরে এখন মৃত্যু সম্পর্কে আগের যে অনেকটা নিশ্চিতভাবে কিছু কথা তোমাদের জানাতে পারি। আসলে কেউই মরতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চান তারাও সেখানে যাওয়ার জন্য মরতে চান না। কিন্তু তারপরেও মৃত্যুই আমাদের সবার চূড়ান্ত গন্তব্য। মৃত্যু থেকে কেউই পালাতে পারেনি এবং সেটাই হওয়া উচিত, কারণ মৃত্যুই সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। এটা জীবনটাকে বদলে দেওয়ার এজেন্ট। মৃত্যু পুরনোকে ধুয়ে মুছে নতুনের জন্য জায়গা করে দেয়, আর এই মুহূর্তে তোমরাই সেই নতুন। কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তোমরাও ধুয়ে মুছে যাবে। সেই দিন খুব দূরে নয়। এতটা নাটকীয়তাভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু এটাই পরম সত্য। তোমাদের সময় সীমিত, তাই অন্য কারো জীবনযাপন করে সময় নষ্ট করো না। অন্যের চিন্তা ভাবনা করে যে বিশ্বাস জন্ম নেয়, সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিজের জীবনটাকে চালিয়েও না। অন্যের মতামতে কোলাহলে নিজের মনের কথাগুলো চাপা দিও না। সবচেয়ে বড় কথা, সাহসী হও, যেন নিজের মনের কথা মতো চলতে পারো। শুধুমাত্র তোমার মনেই জানে তুমি আসলে কি হতে চাও, বাকি আর সবই মৌন। আমি যখন তরুণ ছিলাম তখন একটি পত্রিকা বের হতো যার নাম ছিল দ্য হোল আর্থ ক্যাটালগ। পত্রিকাটি আমাদের প্রজন্মের কাছে পবিত্র গ্রন্থের মতো ছিল। সেটা বের করেছিলেন স্টিওয়ার্ট ব্র্যান্ড নামে একজন ভদ্রলোক, যিনি
মেলো পার্কের কাছেই থাকতেন। তিনি তার কাব্যময়তা দিয়ে পত্রিকাটি জীবন্ত করে তুলেছিলেন। এটা ছিল 60 দশকের শেষের দিকের কথা। কম্পিউটার এবং ডেস্কটপ পাবলিশিং তখনও শুরু হয়নি, তাই পত্রিকাটি টাইপরাইটার, কেচি, পলারয়েড এসব দিয়েই তৈরি হয়েছিল। পত্রিকাটি ছিল কাগজের মোড়কে বাঁধা গুগলের মতো। আদর্শগত বহু তত্ত্ব, চমৎকার ধারণা সমৃদ্ধ পত্রিকাটি গুগলের 35 বছর আগে প্রকাশিত হয়েছিল। স্টিওয়ার্ট তার দলবল নিয়ে দ্য হোল আর্থ ক্যাটালগের অনেকগুলো সংখ্যা বের করেছিল। পত্রিকাটির প্রকাশনা শেষ হয় একটি সমাপ্তি সংখ্যা দিয়ে। এটা ছিল 70 দশকের মাঝামাঝি সময়ের কথা। আমার তখন তোমাদের মতো বয়স। পত্রিকাটির সমাপ্তি সংখ্যার পিছনের মোড়কে ভোরের গ্রামের পথের একটি ছবি ছিল। তোমাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা হয়তো তেমন গ্রামের পথে বেড়াতে যেতে পারো। ছবিটার নিচে লেখা ছিল, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। বিদায়ের সময় এটাই ছিল তাদের শেষ মেসেজ, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। আমি আজীবন আমার জন্য এটাই প্রার্থনা করেছি, আর আজ গ্র্যাজুয়েশন শেষে তোমাদের নতুন জীবন শুরুর মুহূর্তে আমি সেই প্রার্থনাই তোমাদের জন্য করছি, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।